ক্লাস 12 তোমার কাছে পড়ানোর বিষয় তড়িৎ চুম্বকত্ব। এই চ্যাপ্টারে প্রথমেই আসে প্রাকৃতিক চুম্বক। ম্যাগনেটাইট, সংকেত Fe3O4। প্রাকৃতিক চুম্বক আবিষ্কারের জন্য একটা ছোট্ট গল্প আছে। উড়িষ্যার কোণারকে সূর্য মন্দির আমরা প্রত্যেকেই জানি। সূর্য মন্দিরের ওপরের চূড়াটা প্রাকৃতিক চুম্বক দ্বারা গঠিত। যেটা সূর্যের যে মূর্তিটা ছিল সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক ম্যাগনেটাইট দিয়ে গঠিত। তাই কলকাতা থেকে যে সমস্ত নীলবোঝাই জাহাজগুলো ইংরেজরা তাদের দেশে নিয়ে যেত উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল দিয়ে, সেই জাহাজগুলো ওই উপকূলের দিকে, উড়িষ্যার ওই মন্দিরের কাছাকাছি যাওয়ার সময় উপকূলের দিকে সরে চলে আসতো। এর কারণ ওরা খুঁজেছিল। ভারতীয় বিজ্ঞানীরা বলেছিল কোনো একটা ভৌতিক ব্যাপার আছে, সেই কারণে জাহাজগুলো সরে চলে আসে। কিন্তু ওদের দেশ থেকে ওদের বিজ্ঞানীরা নিয়ে আসায় তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, অর্থাৎ তড়িৎ চৌম্বক ক্ষেত্র রয়েছে, যে চৌম্বক ক্ষেত্রের জন্য জাহাজগুলো উপকূলের দিকে টানা হয়ে চলে যাচ্ছে। এখন খুঁজে দেখে যে কোণারকের ওপরের চূড়াতে যে সূর্যটা রয়েছে ওটাই প্রাকৃতিক চুম্বক ম্যাগনেটাইট। তাই ওরা ওদের দেশে ওই সূর্যটা ভেঙে নিয়ে চলে গিয়েছে। এখন তার মানে প্রাকৃতিক চুম্বক অর্থাৎ চুম্বকের প্রধানত দুটো ধর্ম, একটা হচ্ছে আকর্ষণ, বিকর্ষণ, এটাই দুটোই ধর্ম। আর 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। নির্দেশক ধর্ম বহু পুরনো দিনে নাবিকরা লোড স্টোন ব্যবহার করত, অর্থাৎ প্রাকৃতিক চুম্বককে ব্যবহার করত দিক নির্ণয় করার জন্য। আকর্ষণ বিকর্ষণ আমরা জানি, চুম্বক সাধারণত চুম্বক পদার্থ লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করে এবং সমমেরুকে বিকর্ষণ করে। দিক নির্দেশক ধর্মটা চুম্বক দণ্ডকে যদি তুমি ওর ভার কেন্দ্র দিকে বাদামীভাবে ঝুলি দাও তাহলে উত্তর দিকটা উত্তর মুখ করে, দক্ষিণ দিকটা দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে যায়। এর সাহায্যে দিক নির্ণয় করা যায়। আমরা প্রকৃতিতে বিভিন্ন ধরনের চুম্বক ব্যবহার করি। যেমন আমরা যদি বলি এটা দণ্ড চুম্বক NRS, চুম্বকের মেরু শান্ত প্রান্ত থেকে একটু ভেতরের দিকে, এস মেরুটাও ভেতরের দিকে থাকে। অর্থাৎ চুম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় উত্তর এবং দক্ষিণ মেরুর দূরত্বটা, যেটা জ্যামিতিক দৈর্ঘ্য থেকে একটু কম। তার সম্পর্ক হয় চুম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এছাড়াও আছে চুম্বক শলাকা। এটা চুম্বক শলাকা ম্যাগনেটিক নিডিল NS, বাদামীভাবে ছেড়ে দিলে উত্তর দিকটা উত্তর মুখ করে, দক্ষিণ দিকটা দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে যাবে। বলয়াকৃতি চুম্বক, এটাও বিশেষ কাজে ব্যবহৃত হয়। এটা বলয়াকার NS থাকে। অশ্বক্ষরাকৃতি চুম্বক, ঘোড়ার খুরের মতন, এই ধরনের একাধিক চুম্বক আমরা পেয়ে থাকি। চুম্বক ক্ষেত্র কাকে বলে? কোন একটা চুম্বক, ধরে নাও এটা একটা দণ্ড চুম্বক, এর N আর S থাকে। এই যে নির্দিষ্ট এরিয়া বা অঞ্চলের মধ্যে চুম্বক পদার্থকে আকর্ষণ করে এবং সমমেরুকে বিকর্ষণ করে, ওই বিশেষ অঞ্চলটাকে বলা হয় ওই চুম্বকটার চুম্বক ক্ষেত্র। চুম্বক বলরেখা, খুব ইম্পর্টেন্ট জায়গা, চুম্বক বলরেখা। এটার জন্য একটা ছোট্ট পরীক্ষা তোমরা করতে পারো, আমাদের সময় আমাদের প্র্যাকটিক্যালে করেছি। এখন খুব সহজভাবে বলতে গেলে এরকম একটা বড় পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে কিছুটা জল নিলাম, কর্কে একটা ছিপি ভাসিয়েছি, দিয়ে ওর মধ্যে একটা দণ্ড চুম্বককে আমরা ছেড়ে দিলাম। দেখবো দণ্ড চুম্বকটা যখন থামছে জলের মধ্যে, নড়াচড়া করছিল, যে অবস্থায় থামবে উত্তর দিকটা উত্তর মুখ করে, দক্ষিণ দিকটা দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে যাবে। এখন এটা যদি তোমার জলের ওপরের লেভেলটা হয়, কর্কে ছিপি দিয়ে ভাসালে N আর S, এটা উত্তর দিকে উত্তর মুখ, উত্তর মেরুটা, আর দক্ষিণ দিকে দক্ষিণ মেরু দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে তুমি এইখানে যদি কর্কের ছিপি দিয়ে একটা চুম্বক শলাকাকে রাখো, ছেড়ে দিলে দেখবো এই কর্কটা হালকা, এই কর্কের ছিপিটা আস্তে 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 মানে টুকরোটা আস্তে 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 এসের দিকে যে থেমে গেল। এদিকে ছাড়লো, এসের দিকে ছাড়লো, থেমে যাবে।
এই অবস্থায় এখানে ছাড়লে এরকম করে দূরে চলে যাবে, দূরের দিকে সরে যাবে। আবার এই অবস্থায় এইখানে ছাড়লে আস্তে আস্তে দেখবো এন মেরুটা এসের দিকে চলে আসছে। তাহলে এখানে বলা যায় কোনো চৌম্বক ক্ষেত্রে মধ্যে একটা যদি বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখা হয় ও যে পথে গতিশীল হয় সেই গতিপথের সঞ্চার পথটাকে চৌম্বক বলরেখা আমরা বলতে পারি। চৌম্বক বলরেখার বিশেষ কতকগুলো বৈশিষ্ট্য, বলরেখাগুলো চৌম্বক ক্ষেত্রের মধ্যে এন মেরুর দিকে শুরু হয়ে এসে শেষ হয়। 2 নম্বর, দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ চৌম্বক ক্ষেত্রে একটা ভেক্টর রাশি, একটা যেখানে ছেদ করবে দুটো বলরেখা সেদিকে দুদিকে স্পর্শক অঙ্কন হবে, ওই বরাবর এই বলরেখার অভিমুখটা বোঝাবে। একটা ভেক্টর দুটো অভিমুখ হতে পারে না, তাই দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। এই গেল চৌম্বক ক্ষেত্রের চৌম্বকের বিশেষ কতকগুলো ধর্ম। আমরা এই চ্যাপ্টারে পড়ব কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে ওর চতুর্দিকে অর্থাৎ চারপাশের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা সবার প্রথম বিজ্ঞানী ওরস্টেড দেখেছিলেন। তাই ওরস্টেডের পরীক্ষাটাকে খুব সহজভাবে মনে রাখার জন্য আমি তোমাদের একটা সহজ নিয়ম বলি। আমার ডান হাতের 3টে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকলে রেখেছি। আমি আমার আঙুলগুলোকে বিশেষ রূপে ব্যবহার করছি। বললাম এই তর্জনীটা কারেন্ট কোন দিকে যাবে তার অভিমুখটা প্রকাশ করে। মধ্যমাটা চুম্বক শলাকাটা কোথায় আছে তার নিচে আছে না ওপরে আছে যদি নির্দেশ করে। বুড়ো আঙুলটা নির্দেশ করবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটবে। দেখো খুব স্বাভাবিকভাবেই উত্তর থেকে দক্ষিণ দিকে কোনো পরিবাহী তার টানা আছে, অর্থাৎ কারেন্ট যাচ্ছে উত্তর টু দক্ষিণ দিকে। চুম্বক শলাকা আছে তারের নিচে, তার মানে এন আর এস ওই মুখে যে অবস্থান করবে তারটার নিচে। কারেন্ট না যাওয়া অবস্থায় এনএস এই অবস্থানে থাকবে, কিন্তু কারেন্ট গেলেই এনএসটা কোন দিকে যাবে সেটা আমরা বুঝবো কি করে। তার জন্য আমি এই বললাম আমার ডান হাতে তর্জনী কারেন্টের অভিমুখে থাকবে, মধ্যমা চুম্বক শলাকাটা কোথায় আছে তার নিচে না উপরে সেটা দেখব। নিচে আছে বলে নিচের দিকে রাখলাম। তাহলে বুড়ো আঙুলটা দেখো এই দিকে বোর্ডের ভিতরের দিকে, তার মানে এদিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে উত্তর মেরুর বিক্ষেপ হবে পূর্ব দিকে, এটা উত্তর মেরুর বিক্ষেপ। আর প্রথমত আমরা বলেছি চুম্বক শলাকার অবস্থান, চুম্বকের অবস্থান। আর 3 নম্বর বলছি প্রবাহের অভিমুখ। প্রথম ক্ষেত্রে বললাম প্রবাহের অভিমুখটা এন থেকে এস এর দিকে গেছে, চুম্বক শলাকার অবস্থানটা আছে তারের নিচে, তারের নিচে, তার জন্যই পূর্ব দিকে বেঁকেছে। যদি উল্টোটা হতো এন দিকে এস থেকে এন এর দিকে, তাহলে এইভাবে ধরতে হবে হাতটা। তাহলে এন দিকে এস থেকে এন এর দিকে, তারের নিচে, তাহলে ভিতরের দিকে যেহেতু পূর্ব দিক ছিল বোর্ডের, বাইরের দিকটা পশ্চিম দিক, তাহলে সম্পূর্ণ তারের নিচে একই দিকে থাকলো। এস থেকে এন এর দিকে হলে এটা হবে পশ্চিম দিক। আবার উল্টো যদি হয় এন দিকে এস এর দিকেই তোমার কারেন্টটা গেছে, চুম্বক শলাকাটা আছে তারের ওপরে, তাহলে হাতটা এইভাবে ধরবো, এদিকে যাচ্ছে চুম্বক শলাকা ওপরে, তোমার ওপর দিকে, তাহলে এই আঙুলটা দেখো বুড়ো আঙুলটা দেখো পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এটা তখন ক্ষেত্রে হবে পশ্চিম দিকে। আর একটাই রয়েছে অবস্থান, তাহলে এটা নিশ্চয়ই এস থেকে এন হলে এটা তারের ওপরে থাকলে এটা নিশ্চয়ই কোন দিকে যাবে, পূর্ব দিকে। বইয়ের ছকে মিলিয়ে দেখবে সম্পূর্ণ একই রকম আকারে আসবে। এতইভাবে মনে রাখতে না পারলেও এরপর আসলেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার। আমরা টেনে পড়েছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তিনি বললেন তড়িৎ পরিবাহীর অভিমুখে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সাঁতারু তারের ওপর দিয়ে হাত পা ছড়িয়ে সাঁতার কাটলে সন্তরণকারীর বাঁ হাত যেদিকে থাকে
চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকেই ঘটবে। তার মানে কেন এটা বিক্ষেপ ঘটছে? আমরা এই একটু আগে বললাম চুম্বকের বিশেষ ধর্ম আকর্ষণ আর বিকর্ষণ। তার মানে সমমেরু নিশ্চয়ই বিকর্ষণ করছে বা বিপরীত মেরু নিশ্চয়ই আকর্ষণ করছে, অর্থাৎ ট্রক তৈরি হচ্ছে, তার জন্য একটা ঘূর্ণন পাচ্ছি আমরা। তাহলে ওই কোনো পরিবাহিতার মধ্যে কারেন্ট গেলে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এটা নির্ণয়ের জন্য বিজ্ঞানী আসলেন বায়ো-সাভার্ট। এর সূত্রটাকে ল্যাপ্লাসের সূত্র বলা হয়। তাহলে ওর আগে আমাদের চৌম্বক বলরেখাগুলো পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কিরকম ভাবে অবস্থান করবে, মানে অভিমুখটা কি প্রকৃতির হবে সেটা দেখার জন্য আমি একটু বলি। এই ধরনের একটা সিড নাও, অর্থাৎ লুজ সিড, এর মধ্যে কিছু লোহার গুঁড়ো মানে আয়রন ডাস্ট রাখলাম। এর মাঝখান দিয়ে একটা পরিবাহী তারকে নিচ থেকে উপর দিকে রাখলাম, দিয়ে মধ্যে তড়িৎ প্রবাহ দিলাম। হালকা করে ওই সিডটাতে যদি টোকা দিই, দেখবো এই লোহার গুঁড়োগুলো এরকম বৃত্তাকারে সজ্জিত হয়েছে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে কোনো পরিবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহ গেলে ও চতুর্দিকে বৃত্তাকার বলরেখা বরাবর চৌম্বক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং বলরেখাগুলো এরকম বৃত্তাকারে অবস্থান করে। সেই বৃত্তাকারের যেহেতু বলরেখাগুলো অবস্থান করছে, তার অভিমুখ কিরকম হবে, এর জন্য বৃদ্ধাঙ্গুলি নিয়মও তুমি অ্যাপ্লাই করতে পারো, টেনে পড়েছো, অথবা ম্যাক্সওয়েল কক্সস্ক্রু নিয়মও করতে পারো। এই মুষ্ট নিয়ম আমরা যদি অ্যাপ্লাই করি, কারেন্ট অভিমুখে যদি বুড়া আঙুলটা থাকে, তাহলে অন্য আঙুলের বাঁকটা যে বরাবর পড়বে বলরেখার অভিমুখটা সেই বরাবরই পড়বে। বায়ো-সাভার্টের সূত্র। বিজ্ঞানী বায়ো-সাভার্ট বললেন কোন একটা পরিবাহী তার, এর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা I, তারের মধ্যবর্তী অংশের ক্ষুদ্র দূরত্ব dl ধরলাম, এর থেকে r দূরত্বে থিটা কোণ করে অবস্থান করছে, r দূরত্বে কোনো একটা বিন্দু P তে তোমার ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। সেই ক্ষুদ্র দূরত্বের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র যদি dv হয়, বায়ো-সাভার্ট বললেন প্রথমত উৎপন্ন চৌম্বক ক্ষেত্র I তড়িৎ প্রবাহের জন্য ক্ষুদ্র দূরত্বের সঙ্গে সমানুপাতিক। দূরত্ব কম হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটাও কম হবে। 2 নম্বর, চৌম্বক ক্ষেত্রটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যত কাছে হবে চৌম্বক ক্ষেত্র যতটা পড়বে, দূরে গেলে চৌম্বক ক্ষেত্রের মানটা কমবে। 3 নম্বর, dv প্রপোর্শনাল টু সাইন থিটা, যত কোণ করে অবস্থান করবে বিন্দুটা যে বিন্দুতে বার করছি সেই কোণের সাইনের সঙ্গে সমানুপাতিক। 4 নম্বর, ডিবিটা প্রপোর্শনাল টু I, অর্থাৎ যে প্রবাহমাত্রা যাবে তার সঙ্গে সমানুপাতিক। তাহলে এই চারটে থেকে নিশ্চয়ই যৌগিক ভেদ অ্যাপ্লাই করলে তুমি পাবে ডিবি প্রপোর্শনাল টু I dl সাইন থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। সমানুপাতিক তুলতে গেলে ধ্রুবক গুণ করতে হয়, আমি কে লিখছি না, ডাইরেক্ট ধ্রুবকটা লিখিয়ে দিলাম। ডিবি সমান পাবো μ0 ডিভাইডেড বাই 4 পাই, মানে কে মান লিখলে কে এর ভ্যালুটা μ0 বাই 4 পাই হবে। এটা পাবো I ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। এটা ল্যাপ্লাসের সূত্র বলা হয়। এখন বায়ো-সাভার্ট সূত্রের একটা ভেক্টর রূপ আছে। তোমার r বরাবর যদি একক ভেক্টরটা r ক্যাপ বলি, r ক্যাপ নিশ্চয়ই আমরা পাবো r ভেক্টর ডিভাইডেড বাই মড r, মানে শুরু হাতে না। তাহলে এক্ষেত্রে ভেক্টর রূপটা পাবো বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ ডিবি ভেক্টর চিহ্ন ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই I dl সাইন থিটা ডিভাইডেড বাই r স্কয়ার ইন্টু r ক্যাপ, বা এটাও লেখা যায় ডিবি ভেক্টর চিহ্ন ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই I dl সাইন থিটা ইন্টু r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব। এটাও তুমি ভেক্টর রূপ হিসেবে লিখতে পারো। তাহলে বিটা পেলাম চৌম্বক ক্ষেত্র, I এর একক অ্যাম্পিয়ার, dl একক মিটার, r এর এককটাও মিটার। তাহলে চৌম্বক ক্ষেত্রের এককটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, বা এর অপর নাম টেসলা।
এখন মিউ জিরোর একক আমরা বের করব। তাহলে মিউ জিরো সমান আমরা লিখতেই পারি ডিবি ডিভাইডেড বাই ডিবি ইন্টু মিউ জিরো সমান আমরা বের করছি ডিবি ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আই ডিএল ইন্টু সাইন থিটা। ডিবির এককটা এইমাত্র বললাম ওয়েবার পার মিটার স্কোয়ার, নিচে লিখলাম মিটার স্কোয়ার। 4 পাই একক হয় না, আর এর একক মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার থিটার একক নেই। তাহলে মিটার স্কোয়ার কাটলো, এখান থেকে আমরা পেয়ে গেলাম এককটা ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এবার অ্যাম্পিয়ার ইনভার্সটাকে বলা হয় হেনরি, তাহলে হেনরি মিটার ইনভার্সও বলা হয় মিউ জিরোর একক। মিউ জিরোর মানটা হয় কত? তাহলে মিউ জিরো সমান হয় 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি মিটার ইনভার্স, বা মিউ জিরো সমান এটাও বলতে পারো 4 পাই ইন্টু এককটা ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, এই মানটাও আমরা বলতে পারি। এখান থেকে চুম্বকন ক্ষেত্র এসে গেছে। শূন্য মাধ্যমে বায়োসাভার সূত্রটা কি হবে? ডিবি ইজিক্যাল টু শূন্য মাধ্যমে মিউ জিরোটা হচ্ছে চুম্বক ভেদ্যতা ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। শূন্য মাধ্যম না বলে যদি অন্য যে কোনো মাধ্যমের কথা বলি, সেক্ষেত্রে নিচে যদি বি জিরো ধরি, ডিবি সমান পাবো মিউ ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ডিবিটা হচ্ছে মিউটা হচ্ছে যে কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। তাহলে দুটো সমীকরণে দেখো, এইটা একটা কমন রাশি, যে রাশিটার জন্যই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। তাহলে ওই রাশিটাকে যদি আমরা এটা ধরি, ডিবি সমান আমরা লিখতে পারি মিউ ইন্টু ডিএইচ, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে বি সমান মিউ ইন্টু এইচ। আমরা এখানে ডিএইচ সমান ধরেছি 1/4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এইচ ইজিক্যাল টু কত পাচ্ছ? বি বাই মিউ। এইচটা হচ্ছে চৌম্বকন ক্ষেত্র। তাহলে কোনো চৌম্বক ক্ষেত্রের চৌম্বক মানে কোনো একটা চৌম্বকের চৌম্বক ক্ষেত্রে এবং ওই মাধ্যমটার চৌম্বক ভেদ্যতার অনুপাতটাকেই বলা হয় চৌম্বকন ক্ষেত্র, যাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এককটা কি পাবো? এককটা পাবো বি এর এককটা ওয়েবার পার মিটার স্কোয়ার, আর মিউ এর এককটা হয় ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স হয়, তাহলে উপরে অ্যাম্পিয়ার ইন্টু মিটারের উপরে মিটার, ওয়েবার কাটলো একটা মিটারও কেটে গেল, তার মানে পেলাম অ্যাম্পিয়ার ইন্টু মিটার ইনভার্স। এটা চুম্বকন ক্ষেত্রের একক। এখন বায়োসাভার সূত্রের সাহায্যে কোনো ঋজু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য বহিস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এটা কি করে করব? ধরলাম এটা একটা পরিবাহী তার, তারটা এ আর বি, তড়িৎ প্রবাহ মধ্য দিয়ে আই, তারের মধ্যবিন্দু ও হতে আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে বায়োসাভার সূত্র অনুযায়ী। বায়োসাভারের সূত্রতে আমরা জানি ডিবি সমান মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমি ধরে নিলাম ও থেকে এল দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ধরলাম, এইটা একটা ক্ষুদ্র অংশ ডিএল, যেটা কিউ বিন্দুতে অবস্থান করছে। ডিএল থেকে পি এর দূরত্ব ধরে নিলাম এক্স, আর ডিএলটা ওই পি বিন্দু পর্যন্ত এক্স দূরত্বে থাকলে ডিএল থেকে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা আমি ধরলাম আলফা, বা আমি আলফা ধরতে পারি অথবা আমরা থিটা ধরি।
কোনটা ধরলাম ডিএলটা এক্স যে কোন বলছে থিটা। তাহলে এখন চিত্রে কিউ বিন্দুতে ক্ষুদ্র অংশ ডি এল এর জন্য এক্স দূরত্বের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী বায়োসাভার্টের μ0 ডিভাইডেড বাই 4 পাই কারেন্ট এর মধ্যে প্রবাহিত কারেন্ট আই আমি আগেই বলেছি। তাহলে আই ক্ষুদ্র অংশটা আমি ডিএল ধরেছি, কোনটা আমরা থিটায় ধরেছি সাইন থিটা, ডিভাইডেড বাই এই ডিএল থেকে যে বিন্দু দূরত্বটা এখানে আর না এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার। আমি বের করার জন্য ধরলাম ডিএলটা ছিল না তারের, কোনটাও ছিল না তারের, কোনটা আমি ধরে নিয়েছি। তাহলে আমার কাজ থাকবে আর দূরত্বটাও এক্স ছিল না আমি ধরেছি, এক্স ডিএল আর সাইন থিটাটাকে তাড়িয়ে দেওয়া। এইটা তাড়াতে পারলে আমাদের পি বিন্দুতে তারের আই প্রবাহের জন্য কতটা চৌম্বকীয় তৈরি হবে সেটা আমরা বের করে নিতে পারব। তাহলে এই চিত্রে এই যে ত্রিভুজ তৈরি করে যেটা লক্ষ্য করো কিউ ও পি, তাহলে ত্রিভুজ কিউ ও পি হতে এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, থিটা সমান আমরা এই কোণটা যদি আলফা ধরে নিই তাহলে থিটা ইজিক্যাল টু লিখতে পারি 90 প্লাস আলফা, কারণ বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এখান থেকে এটা আমরা পেয়ে গেলাম থিটা সমান 90 প্লাস আলফা, থিটার মানটা বের করলাম। আবার ওই ত্রিভুজটা থেকে তুমি ধরে নাও ট্যান আলফা সমান কত, ট্যান আলফা সমান কত লিখতে পারি লম্ব বাই ভূমি অর্থাৎ এল ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি এল সমান আর ইন্টু ট্যান আলফা। আর আগে এটা পেয়েছিলে, এখান থেকে একবারে মানটা বের করে নিলে সাইন থিটা সমান তাহলে লিখতে পারি সাইন 90 প্লাস আলফা সমান এটা লিখতেই পারি কস আলফা। এটাকে ডেরিভেটিভ করলে কত দাঁড়াবে ডিএল সমান আর ইন্টু সেক স্কোয়ার আলফা ইন্টু ডি আলফা। আবার ওই ত্রিভুজটা থেকে আমরা যদি সেক আলফা ধরি সেটা পাবো কত ভূমি বাই অতিভুজ না অতিভুজ বাই ভূমি মানে এক্স ডিভাইডেড বাই আর, অতএব এক্স সমান আর ইন্টু সেক আলফা, তাহলে এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার আলফা। এখন এই সমীকরণটা যদি আমরা এক ধরে নিই, এক হতে তুমি লিখতেই পারো মানটা বসিয়ে দিলে ডিবি ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই আই, ডিএল এর ভ্যালুটা হচ্ছে আর ইন্টু সেক স্কোয়ার আলফা ইন্টু ডি আলফা, সাইন থিটার ভ্যালুটা হচ্ছে কস আলফা ডিভাইডেড বাই নিচে এক্স স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার আলফা। তাহলে দেখো এটা কাণ্ড সেক স্কোয়ার আলফা কেটে গেল, একটা আরও কেটে গেল, তাহলে ডিবি ইকুয়াল টু পেলাম μ0 আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু কস আলফা ইন্টু ডি আলফা ডিভাইডেড বাই শুধু একটা কেটে গেছে। এখন এটা গেল ওই ক্ষুদ্র অংশটার জন্য চৌম্বক ক্ষেত্র, আমরা টোটাল অংশটা নিতে চাইছি পুরো তারটা। তাহলে পুরো তারটা নিয়ে মানে এই এন পজিশনকে যাওয়া মানে এই এক্সটা এইটা চলে যাচ্ছে, অর্থাৎ কোনটা সেক্ষেত্রে বাড়বে, আমি দূরত্বটাকে কোণে কনভার্ট করে নিয়েছি। তাহলে ওপরের দিকের কোণটা যদি আমরা আলফা 1 ধরি, ঠিক নিচের দিকে এই কোণটা নিশ্চয়ই আলাদা হতে পারে, এক হতে পারে আলাদাও হতে পারে, সেটা বললাম আলফা 2 কিন্তু মাইনাস, উপর দিকটা ধনাত্মক বলে নিচেরটা ঋণাত্মক। তাহলে তারের মধ্য দিয়ে মোট চৌম্বক ক্ষেত্র, অতএব তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য মোট
চৌম্বক ক্ষেত্র, সেটা কত পাবো? ইন্টিগ্রেশন করতে হবে। বি সমান μ0I ডিভাইডেড বাই 4 ধ্রুবক পদ বাইরে বেরিয়ে আসলো ইন্টু আর ইন্টিগ্রেশন -φ2 থেকে +φ1 cos আলফা ইন্টু ডি আলফা। তাহলে বি ইকুয়াল টু পেয়ে গেলাম μ0I ডিভাইডেড বাই 4πr কসের ইন্টিগ্রেশন নিশ্চয়ই আমরা জানি সাইন আলফা, লিমিটটা -α2 থেকে আলফা। তাহলে বি ইকুয়াল টু পেয়ে গেলাম μ0I ডিভাইডেড বাই 4πr আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা 2 মাইনাস আলফা 2 মানে প্লাস হয়ে গেল। আমাদের এটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান ওই তারটার জন্য। যদি অসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে তারটার এই বরাবর ইনফাইনাইট যাবে, আবার নিচে বরাবর ইনফাইনাইট যাবে। তার মানে এইটা কোনটা বাড়তে 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 পারে ইনফাইনাইট সোজা তারের জন্য, কোনটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হতে পারে π/2। এর নিচের দিকে -π/2, π/2 থেকে বেশি হলে তারটা আর সোজা হবে না, বেঁকে যাবে। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য সূত্রটা কি হবে? অসীম দৈর্ঘ্যের তারের জন্য α1 আর α2টা হবে π/2। মাইনাস লিখলাম না কারণ সমীকরণটা আমরা অলরেডি আগেই পেয়ে গেছি বলে। তাহলে পাবো যেটা বি সমান μ0 ডিভাইডেড বাই 4π, এটা 1 এটা 1, সাইন π/2 মানটা 1 মানে 2i ডিভাইডেড বাই আর এটা হচ্ছে তোমার ফর্মুলা অসীম দৈর্ঘ্যের তারের জন্য। এখন তার মানে অর্ধ অসীমের জন্য কি হবে তোমরা নিজেরাও বার করতে পারো।